একটি ট্রেন 16 সেকেন্ডে 155 মিটার এবং 18 সেকেন্ডে 195 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম পার করে। ট্রেনটির গতি কত? কী বলছে? একটি ট্রেন 16 সেকেন্ডে 155 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম পার করছে। 16 সেকেন্ডে 155 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম পার করছে এবং 18 সেকেন্ডে 195 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম পার করছে। 16 সেকেন্ডে যখন 155 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম পার করা মানে কি? একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম পার করে তার মানে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে পার করে। তাহলে একটা প্ল্যাটফর্ম পার হওয়া মানে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে পার করতে হবে একটা ট্রেনকে। তাহলে 16 সেকেন্ডে একটা ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস 155 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পার করেছে, আর 18 সেকেন্ডে নিজের দৈর্ঘ্য প্লাস 195 মিটার দৈর্ঘ্য একটা প্ল্যাটফর্মকে পার করেছে। যদি ছবিতে বুঝি কি, মনে করি 16 সেকেন্ডে তাহলে নিজের দৈর্ঘ্য প্লাস 155 মিটার, নিজের দৈর্ঘ্য মনে করি এক্স, তাহলে 16 সেকেন্ডে ট্রেনটি গিয়েছে 155 প্লাস এক্স মিটার। আর 18 সেকেন্ডে গিয়েছে 18 সেকেন্ডে কতটুকু যায়? 195 মিটার লম্বা, 195 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম প্লাস নিজের দৈর্ঘ্য এক্স, এত মিটার গিয়েছে 18 সেকেন্ডে। 16 সেকেন্ডে ট্রেনটি যায় 155 মিটার, 155 প্লাস এক্স মিটার, আর 18 সেকেন্ডে যায় 195 প্লাস এক্স মিটার। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই এ থেকে বি এর দৈর্ঘ্য 155 প্লাস এক্স মিটার, যেটা যেতে 16 সেকেন্ড সময় লেগেছে, আর সি থেকে ডি এর দূরত্ব হচ্ছে 195 প্লাস এক্স মিটার, যেটা যেতে 18 সেকেন্ড সময় লেগেছে। এই ডট ডট যদি দিই, এইরকম পজিশনের জায়গা, যেটা ই মনে করি, সি থেকে ইতে যেতে ট্রেনটি তাহলে কত সময় লেগেছে? 16 সেকেন্ডই লেগেছে। ই থেকে টোটাল লেগেছে 18 সেকেন্ড, সি থেকে ইতে যেতে ট্রেনটি লেগেছে 16 সেকেন্ড, আর বাকি যে পড়ে থাকলো 2 সেকেন্ড, সেটা ই থেকে ডিতে যেতে লেগেছে। যেতে লেগেছে 2 সেকেন্ড। আমরা কি জানি? 16 সেকেন্ডে যায় 155 প্লাস এক্স মিটার, তাহলে 16 সেকেন্ডে যদি 155 প্লাস এক্স মিটার চলে যায়, মোট পথ কত? 195 প্লাস এক্স মিটার। এর মধ্যে যদি 155 প্লাস এক্স মিটার চলে যায়, তাহলে বাকি যে পথটা পড়ে থাকবে সেই পথটাই যাচ্ছে কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। সেই পথটা যাবে 2 সেকেন্ডে। বাকি কতটুকুনি পথ পড়ে থাকবে? 195 প্লাস এক্স হচ্ছে টোটাল পথ। এর মধ্যে যদি 155 আর প্লাস এক্স বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে কত পড়ে থাকবে? 40 মিটার। এই 40 মিটার পথ যেতে সময় লেগেছে ট্রেনটির 2 সেকেন্ড। 40 মিটার পথ যেতে সময় লেগেছে 2 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কতটুকুনি পথ যাচ্ছে? 1 সেকেন্ডে যাচ্ছে 40/2 মিটার পথ যাচ্ছে 1 সেকেন্ডে। এটা হচ্ছে সেকেন্ড হিসাবে তার গতিবেগ, মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে তার গতিবেগ। ট্রেনটির গতিবেগ হচ্ছে 40/2, মানে 40 দিয়ে 2কে ভাগ করলে 20 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ট্রেনটির গতিবেগ। ট্রেনটির গতি চেয়েছে আমাদের, ট্রেনটির গতি আমরা বের করলাম মিটার পার সেকেন্ডে। যদি এটাকে আমাদের কিলোমিটার পার সেকেন্ডে বের করতে হয়, আমরা জানি মিটার থেকে কিলোমিটারে যেতে গেলে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার সেকেন্ডে যেতে গেলে কোনো জিনিসকে 18/5 দিয়ে গুণ করতে হয়। এটা শর্ট ফর্ম। কেন 18/5 দিয়ে গুণ করতে হয় তারও নিয়ম আছে। আর যদি কিলোমিটার পার সেকেন্ড গতি থেকে মিটার পার সেকেন্ড গতিতে যাওয়া হয়, সেটাকে উল্টোটা দিয়ে, অর্থাৎ 5/18 দিয়ে গুণ করতে হয় কিলোমিটারটাকে। কেন যদি বলে, তাহলে কিলোমিটার পার সেকেন্ডকে আমরা মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি, 1 কিলোমিটার মানে 1000 মিটার, আর 1 কিলোমিটার পার ঘন্টা, কিলোমিটার পার ঘন্টা হবে এখানে। কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, তাহলে কী হবে? 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট মানে আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড, এত সেকেন্ড। 0 0 কাটা, 0 0 কাটা, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5/3 6 18। তাহলে কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে,
আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টায় আসতে গেলে উল্টোটা দিয়ে গুণ করতে হবে, মানে 18/5 দিয়ে গুণ করতে হবে। আমরা এখানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাব, মানে উল্টোটা দিয়ে গুণ করব। 20 মিটার পার সেকেন্ডকে কত দিয়ে গুণ করব? 18/5 দিয়ে গুণ করবো। এটা হবে কিমি পার ঘন্টা। 4 5 20, 4 18 72, 72 কিমি পার ঘন্টা। তাহলে ট্রেনটির গতি কত পেলাম? 72 কিমি পার ঘন্টা। এটা 12 নম্বর প্রশ্ন ছিল। ট্রেনটির গতি হচ্ছে 72 কিমি পার ঘন্টা। 13 নম্বরে কি বলছে? একটি খেলনা 1125 টাকায় কিনে 16% ক্ষতিতে বিক্রি করা হলো। তাহলে খেলনাটি 1125 টাকায় কিনেছে, অর্থাৎ ক্রয় মূল্য, যেটাকে সিপি বলে, কস্ট প্রাইস। তাহলে একটা খেলনা কিনা হয়েছে কত টাকায়? 1125 টাকা। 1125 টাকায় কিনেছে, 16% ক্ষতিতে বিক্রি করেছে। ক্ষতিতে বিক্রি করা মানে কি? যদির কথা সিপি অর্থাৎ কেনা হয়, কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, 16% ক্ষতি, সেলিং প্রাইস করছে 84 টাকায়। 84 6 90 100। তাহলে 100 টাকায় কোনো জিনিস বস্তু কিনে 84 টাকায় বিক্রি করছে, এটাই হচ্ছে 16% ক্ষতি। মানে 16 টাকা কমে বিক্রি করছে। 100 টাকায় কিনে 16 টাকা কমে বিক্রি করছে, 84 টাকায় বিক্রি করছে। আমরা কিনছি 1125 টাকায়, তাহলে কত টাকায় বিক্রি করব? 100 টাকায় যদি কিনি, আমরা বিক্রি করছি 84 টাকায়। 1125 টাকায় কিনলে 1125 টাকায় কিনলে কত টাকায় বিক্রি করব? অর্থাৎ সেলিং প্রাইস খেলনাটার সেলিং প্রাইস কত বের করতে হবে আমাদের? কত দেখি, কাটাকুটি 4 25 100, 4 25 100, আর 5 25 125। 4 দিয়ে কেটে দিই, 4 দুগুণে 8, 21। 21কে 45কে 21 দিয়ে গুণ করলে 45কে 45, 45 দুগুণে 90, 945 টাকা। 945 টাকা। তাহলে খেলনাটির বিক্রয় মূল্য কত? 945 টাকা। খেলনাটির বিক্রয় মূল্য 945 টাকা। এবার কি বলছে? cos 3x = 4 cos কিউব x মাইনাস 3 cos x হলে sec 135 ডিগ্রির মান কত? আচ্ছা, এটা আমাদের সূত্র দিয়ে দিয়েছে, এই সূত্রে এটাকে ফেলতে বলছে। প্রথমে বলে রাখি, এটা কিন্তু অরিজিনালি একটা সূত্র। কার সূত্র? cos 3 থিটার সূত্র। cos 3 থিটার সূত্র কি? 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। এটা হচ্ছে cos 3 থিটার সূত্র। আর sin 3 থিটার সূত্র কি? sin 3 থিটার সূত্র হচ্ছে ঠিক তার উল্টোটা, 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা, 4 sin কিউব থিটা। এটা হচ্ছে sin 3 থিটার সূত্র। আচ্ছা, সেটা বাদ দিই। এবার আমাদের বলছে sec 135 ডিগ্রির মান বের করতে হবে। sec 135 ডিগ্রির মান বের করতে হবে, যেখানে কি বলে দিয়েছে? cos 3x সমান 4 cos কিউব x মাইনাস 3 cos x। এটা ওরা বলে দিয়েছে। অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছে? যে মানটা cos 3x বলেছে, তো তার মানে যে ডিগ্রিটা এখানে যেরকম 135 ডিগ্রি দিয়ে দিয়েছে, এই ডিগ্রিটা 3 ইন্টু সামথিং হবে। যদি আমরা 135কে 3 ইন্টু সামথিং করতে চাই, তাহলে কত হবে? 3 ইন্টু যদি সামথিং, 135-এর জায়গায় আমরা 3 ইন্টু কি লিখতে পারি? 3 4 12, 3 5 15, 45 ডিগ্রি লিখতে পারি। মানে sec 3 ইন্টু 45 ডিগ্রি। এখানে cos 3 ইন্টু এক্স, যেহেতু এটা কিন্তু কসের সূত্র, এটা কিসের সূত্র? সেকের সূত্র। মানে আমরা কি জানি? sec থিটা সমান 1/cos থিটা। তাহলে sec 3 ইন্টু 45 ডিগ্রির জায়গায় লিখতে পারি 1/cos 3 ইন্টু 45 ডিগ্রি আসলো। এটা এর cos 3x যদি 45 ডিগ্রি, এখানে তাহলে এক্সের জায়গায় কত বসাবো? 45 ডিগ্রি বসালে কিন্তু আমাদের যেটা আসবে এই সূত্রে ফেলে দেবো। তাহলে cos 3 ইন্টু 45 ডিগ্রি যদি হয়, এক্সের জায়গায় 45 বসিয়েছি, তাহলে এই সূত্রে যদি ফেলা হয়, তাহলে কি হবে? 4 cos কিউব এক্স ছিল, এক্সের জায়গায় কত বসাবো? 45 ডিগ্রি মাইনাস 3 cos এক্সের জায়গায় কত বসাবো? 45 ডিগ্রি। এবার জানতে হবে 45 ডিগ্রির কসের মান কত। আমরা কি জানি? আমি শিখিয়েছিলাম যেটা, কার মান বের করি? 0 ডিগ্রির মান বের করি, 30 ডিগ্রির মান বের করি, 45 ডিগ্রির মান বের করি, 60 ডিগ্রির বের করি, আর 90 ডিগ্রি মান করি।
আর সাইন থিটা আর কস থিটা এই দুটো শিখেছিলাম। প্রথমে মনে রাখবো সবার নিচে একটা করে 2 থাকবে, সবার নিচে কি থাকবে, একটা করে 2 থাকবে। 2 বসিয়ে দিলাম, 2 বসিয়ে দিলাম, 2 বসিয়ে দিলাম। আচ্ছা, এবার সাইন থিটাটা হবে 0 থেকে এদিকে 90 ডিগ্রির দিকে, 0 1 2 3 4 সিরিয়াল বাই সিরিয়াল আসবে। আর কস থিটাটা ঠিক উল্টোটা, 4 3 2 1 আর 0। আর এখান থেকে রুট ওভার দেওয়া শুরু হবে, ওপরটাতে শুধু রুট ওভার, রুট ওভার রুট ওভার রুট ওভার, ওপরটাতে শুধু রুট ওভার রুট ওভার রুট ওভার রুট ওভার রুট ওভার। ক্লিয়ার হয়ে গেল। এবার আমাদের কার মান বের করতে বলেছে, কস 45 ডিগ্রি। কস 45 ডিগ্রি আর সাইন 45 ডিগ্রি একই মান, মানে √2 ওপরে নিচে 2, √2 ওপরে নিচে 2, মানে কি হয় 2 মানে অ্যাকচুয়ালি কি হয়, 2 নিয়ে গঠিত হয়। 2 কিন্তু দুটো √2কে গুণ করে একটা 2 আসে, দুটো √2কে গুণ করে একটা 2 আসে, তাহলে √2 কেটে গেল, 1/√2। কস 45 ডিগ্রির মান কত হলো, 1/√2। মনে নেই মান, সেজন্য এভাবে বের করব। কস 45 ডিগ্রির মান কত, 1/√2, 1/√2 বের হলো। তাহলে 4 কস 45 ডিগ্রির মান কিন্তু 1/√2, কিন্তু কসের মানটা কিউব আছে, তাহলে 1/√2 কিউব, -3 কস ইন্টু 1/, কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি মান 1/√2। তাহলে 4 ইন্টু 1/√2, 1/√2 কিউব রয়েছে, 1/√2 কিউব মানে 1/√2 ইন্টু 1/√2 ইন্টু 1/√2। দুটো √2-র জন্য একটা 2 আসলো, ইন্টু 1/√2, মানে 1/2√2, 1/2√2 মাইনাস 3/√2, গুণ করলে এটা আসলো 2 2 4। তাহলে এখান থেকে কি আসলো, এখান থেকে লিখতে পারি, এখান থেকে কি লিখতে পারি, 2/√2 মাইনাস 3/√2, 3/√2 বিয়োগ করলে কি হবে, √2 লসাগু 2 - 3, তাহলে -3 বড় যেহেতু, আর -1/√2, 3-এর আগে যে চিহ্ন সেটা বসে গেল যেহেতু 3 বড়, ও -1/√2। তাহলে cos 3 1/cos 3 45 ডিগ্রির মান কত হলো, 1/√2 এবার যদি এটা উল্টে যায় তাহলে কী হবে, মাইনাস, এটা উল্টে গেলে 1 ইন্টু √2/1, মানে অ্যাকচুয়ালি -√2 এর অ্যান্সার। আমাদের এত কিছু করার কোনো দরকারই নেই, এই সূত্রতে আমাদের ফেলার দরকারই নেই। নর্মালি সেক 135 ডিগ্রির মান, নর্মালি সেক 135 ডিগ্রির মান আমরা বের করতে পারবো। তার জন্য একটা জিনিস জানতে হবে, কী জানতে হবে, এর আগের দিনও করেছিলাম, সেক 135 ডিগ্রির মান বের করতে বলেছে। আমাদের জানতে হবে এই সূত্রটা, এটাকে অল সাইন ট্যান আর কস। এটার মানে কি, এইখানে অল মানে সাইন থিটা কস থিটা সেক থিটা কোসেক থিটা যা আছে সবাই কিন্তু পজিটিভ হবে। এখানে কেবলমাত্র এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। এইখানে কিন্তু কেবলমাত্র 90 থেকে 180 ডিগ্রি, মানে 91 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত কেবলমাত্র সাইনের ক্ষেত্রেই প্লাস হবে। আর এখানে 181 থেকে 270 পর্যন্ত ট্যানের জন্য প্লাস হবে, আর এখানে শুধু কসের জন্য প্লাস হবে। ক্লিয়ার। এখানে যদি সাইন বাদ দিয়ে অন্য কেউ থাকে তাহলে কিন্তু মাইনাস হবে। আচ্ছা, আমরা সেক 135 ডিগ্রি মান বের করব। সেক, আচ্ছা এবার সেক 135কে ভেঙে কীভাবে লিখতে পারি, 90 যোগ 45, 9 আর 4 13 45। সেককে ভেঙে লিখতে পারি 135কে ভেঙে লিখতে পারি 90 যোগ 45 ডিগ্রি। ক্লিয়ার, এখানে কোনো সমস্যা নেই। এবার সেক থিটা থেকে কি আসে, সেক যদি 90 ডিগ্রি প্লাস থিটা থাকে, এটার থেকে কি আসে, এখানে কিছু আছে তো সূত্র, যেমন সাইন 90 ডিগ্রি প্লাস থিটা থাকলে, প্লাস থিটা 90 ডিগ্রি প্লাস থিটা কিংবা মাইনাস থিটা থাকলে, 90 ডিগ্রি প্লাস থিটা কিংবা মাইনাস থিটা, যেটা চিহ্নর কথা বলছি না, আমি চিহ্নর কথা বলছি না, চিহ্নটা আলাদা ব্যাপার। এখানে সাইন যদি 90 ডিগ্রির ফর্মে থাকে, সাইন থেকে হয় কস থিটা, আর সেক থাকলে হয় কোসেক থিটা, সেক থাকলে হয় কি হয়, কোসেক থিটা। তাহলে সেক এখানে 90 ডিগ্রি থাকার জন্য এখানে কী হবে, কোসেক থিটা, COSEC কোসেক। এবার থিটার মান কত, 45 ডিগ্রি,
45 ডিগ্রি। এবার আসবে প্লাস হবে না মাইনাস হবে। 90 ডিগ্রি প্লাস 45, 90 ডিগ্রি মানে এখানে, তারপরে 45 ডিগ্রি মানে এইখানে। এই জায়গাটাতে কেবলমাত্র সাইনের জন্য প্লাস হবে, এখানে কিন্তু সাইন নেই, এটা সেক আছে, সেকের জন্য কিন্তু প্লাস হবে না, তার মানে মাইনাস হবে। ক্লিয়ার হয়ে গেল। আর এখানে আগেই দেখেছিলাম কোসেক 45 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রির মান বের করতে পারবো। যদি আমরা না পারি কোসেক 45, সাইন থিটা সমান কি জানি আমরা, জানি সাইন থিটা সমান সমান 1/, কোসেক থিটা, 1/, কোসেক থিটা, তার মানে কোসেক থিটা মানে 1/, সাইন থিটা। কোসেক থিটা যদি 1/, সাইন থিটা হয়, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত এখনই বের করলাম, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 45 ডিগ্রির মান 1/√2 মাইনাস 1/1/√2, যদি এটাকে উল্টে দিই হবে -1 × √2/1, অ্যাকচুয়ালি -√2 বেরিয়ে গেল। এখানেও বেরোলো আমাদের মান -√2, এখানেও বেরোলো -√2। ক্লিয়ার হয়ে গেল। আশি কিমি পার আওয়ার, 15 নম্বরটি কী বলছে, 80 কিমি পার আওয়ার গতিতে চলমান একটি ট্রেন 9 সেকেন্ডে একটি একটা থামকে কিন্তু আমরা নেগলেক্ট করবো, তার মানে বলতে চাই যে 9 সেকেন্ডে একটা থামকে অতিক্রম করা, মানে একটা সরু একটা যদি পোস্টকে 9 সেকেন্ডে একটা ট্রেন অতিক্রম করে, একটা ট্রেন অতিক্রম করা মানে ট্রেনের কাছে থামটা নগণ্য, মানে নিজেকে অতিক্রম করে, নিজের দৈর্ঘ্যটাই শুধু অতিক্রম করে। তার মানে বলতে চাই যে 9 সেকেন্ডে একটা ট্রেন নিজেকে অতিক্রম করছে। নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে ট্রেনটার কত সময় লাগছে, 9 সেকেন্ড। 9 সেকেন্ড নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে ট্রেনটির সময় লাগছে 9 সেকেন্ড। এবং 27 সেকেন্ডে একটি প্ল্যাটফর্ম অতিক্রম করে। আমরা জানি প্ল্যাটফর্ম কিন্তু ট্রেনের কাছে যে ট্রেনের কাছে কিন্তু থাম নগণ্য, কিন্তু প্ল্যাটফর্ম কিন্তু নগণ্য নয়। একটা প্ল্যাটফর্ম এবি যদি একটা প্ল্যাটফর্ম হয়, একটা প্ল্যাটফর্মকে যদি অতিক্রম করতে যায় একটা ট্রেনের যদি একটা প্ল্যাটফর্ম অতিক্রম করতে যাই, নিজের দৈর্ঘ্য এইটুকুনি যদি ট্রেনের নিজের দৈর্ঘ্য হয়, নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হয়। তাহলে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে একটা ট্রেনকে নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে। আর একটা থামকে অতিক্রম করতে গেলে শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করলেই হয়। তাহলে একটা থামকে যেহেতু 9 সেকেন্ডে অতিক্রম করেছে, তার মানে নিজের দৈর্ঘ্যকে কতক্ষণে অতিক্রম করেছে, 9 সেকেন্ড অতিক্রম করেছে। নর্মালি বোঝা গেল নিজের দৈর্ঘ্যকে ট্রেনটি 9 সেকেন্ডে অতিক্রম করেছে। আর 27 সেকেন্ডে তাহলে ট্রেনটা কতটুকুনি পথ গিয়েছে, 27 সেকেন্ডে কিন্তু 27 সেকেন্ডে ট্রেনটা গিয়েছে কতটুকুনি, নিজের দৈর্ঘ্য গিয়েছে, নিজের দৈর্ঘ্য, তার সাথে আবার কি গিয়েছে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য গিয়েছে। 27 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য গিয়েছে। এর মধ্যে বলে রাখি, নিজের দৈর্ঘ্যকে যেতে তো ট্রেনটার প্রথমে 9 সেকেন্ড লেগেই যাবে। তাহলে নিজের দৈর্ঘ্য যেতে ট্রেনটির কত সময় লেগেছে, 9 সেকেন্ড। 27 সেকেন্ডের মধ্যে 9 সেকেন্ড যদি নিজেকে অতিক্রম করতেই লেগে যায়, তাহলে 27 থেকে 9 বাদ দিলে 18 সেকেন্ড লাগে। 18 সেকেন্ড লাগে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে। 27 সেকেন্ড তো প্ল্যাটফর্মটাকে টোটালটাকে অতিক্রম করতে, তাহলে নিজেকে অতিক্রম করতেই লেগেছে 9 সেকেন্ড, শুধু প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে সময় লেগেছে তাহলে কত, 18 সেকেন্ড। 18 সেকেন্ডে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় লাগে। তাহলে আমরা যদি 18 সেকেন্ডে ট্রেনটি কতটুকুনি পথ যায় বের করতে পারি, তাহলে আমরা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বের করতে পারবি নর্মালি। 18 সেকেন্ডে ট্রেনটির গতি, তাহলে আমরা দেখিনি ট্রেনটির গতি কত, 80 কিমি পার আওয়ার, মানে 1 ঘন্টায় যায় 80 কিমি। 80 কিমি পার আওয়ার হচ্ছে ট্রেনের গতিবেগ। আমরা একটু আগেই দেখলাম কি, কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে আমরা কত মিটার পার সেকেন্ড গতি বের করতে পারবো, 80কে 5/18 দিয়ে যদি গুণ করি, তাহলে মিটার পার সেকেন্ড আমরা বের করে নিলাম। এত হচ্ছে তার গতিবেগ। ট্রেনটির গতিবেগ কত, তাহলে 80 × 5/18 মিটার পার সেকেন্ড। ট্রেনটি কতটুকুনি পথ গিয়েছে, প্ল্যাটফর্মটাকে অতিক্রম করতে কতটুকুনি পথ যেতে হয়েছে, 18 সেকেন্ডে পথ অতিক্রম করছে। তাই ট্রেনটি 1 সেকেন্ডে যায় এত মিটার পথ, গতিবেগ এত মিটার পার সেকেন্ড মানে কি, 1 সেকেন্ডে যায় এতটুকুনি পথ। ট্রেনটি 1 সেকেন্ডে যাচ্ছে 80 × 5/18 মিটার পথ। ট্রেনটি চলেছে কতটুকুনি, 18 সেকেন্ড।
18 সেকেন্ডে যাবে কতটুকুনি পথ, 18 সেকেন্ডে দেখে নি কত মিটার পথ যায়, 5 8 40, 400 মিটার পথ। তাহলে বোঝা গেল 400 মিটারটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, কেননা এই 18 সেকেন্ডটা লেগেছিল প্ল্যাটফর্মকে অতিক্রম করতেই, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হচ্ছে 400 মিটার। আর 9 সেকেন্ড লেগেছিল নিজেকে অতিক্রম করতে, স্বভাবত 9 যেহেতু 18-র হাফ, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, 400-র হাফ 200 মিটার। আর ট্রেনটা তাহলে 27 সেকেন্ডে কতটুকুনি পথ যায়, 27 সেকেন্ডে কিন্তু ট্রেনটা পথ দিয়েছে 400 আর 200 600 মিটার। সব কিছু ক্লিয়ার হয়ে গেল। আমাদের এখানে চেয়েছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত চেয়েছে আমাদের এখানে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে আমাদের 400 মিটার। 84 কিমি পার আওয়ার গতিতে, 16টা কী বলছে, 84 কিমি পার আওয়ার গতিতে গাড়ি চালিয়ে একজন ব্যক্তি তার অফিসে 1 মিনিট আগে পৌঁছায়। যদি কথা এখানে অফিসে যেতে মনে করি এক্স ঘন্টা, এক্স টাইম লাগবে, এক্সটা বাজলে অফিসে যে পৌঁছাতে হবে। 84 কিমি পার আওয়ার গতিবেগে যদি যায় 1 মিনিট আগে পৌঁছায়, মানে এই রকম টাইমে পৌঁছায়। আর যদি 72 কিমি পার আওয়ার গতিবেগে যায় তাহলে 3 মিনিট দেরিতে পৌঁছায়, সরি, যদি 84 কিমি পার আওয়ার গতিতে যায় 1 মিনিট আগে পৌঁছায়, এদিকে গেল, আর এক মিনিট আগে যায় এদিকে গেল। আর 3 মিনিট দেরিতে যায় যখন 72 কিমি পার আওয়ার গতিবেগে যায়, তখন 3 মিনিট এদিকে গেল, লেট হয়ে গেল 3 মিনিট লেট হয়ে গেল, আর 3 মিনিট আগে পৌঁছে গেল। এটা হচ্ছে ঘটনা, তার মানে এদের মধ্যে গ্যাপ হচ্ছে 4 মিনিট, এটা হচ্ছে ঘটনা। 4 মিনিট গ্যাপ দিয়েও করতে পারি আর নর্মালিও করতে পারি। নর্মালি কীভাবে করতে পারি, মনে করি লোকটি বাড়ি থেকে অফিসে যায় এক্স মিটার, বাড়ি থেকে অফিসের দূরত্ব কত, এক্স মিটার, এক্স কিমি দিয়ে ধরি, সবই কিমি আছে, এই মিনিটটাকে কিলোমিটার করে নেবো, তাহলে হ্যাঁ। তাহলে মনে করি ট্রেন থেকে বাড়ি থেকে অফিসে যেতে অফিসের দূরত্ব এক্স কিলোমিটার, তাহলে 84 কিমি পার আওয়ার গতিবেগে যদি যায় এক্স কিলোমিটার যেতে কত সময় লাগে, 84 কিমি পার আওয়ার গতিবেগে যাওয়া মানে 84 কিমি যেতে সময় লাগে 1 ঘন্টা। 84 কিমি যেতে সময় লাগে কত ঘন্টা, 1 ঘন্টা। কিন্তু তাকে যেতে হবে কতটুকুনি পথ, এক্স কিলোমিটার পথ, কেননা বাড়ি থেকে অফিসের দূরত্ব এক্স কিলোমিটার, তাহলে এক্স কিলোমিটার যেতে কত সময় লাগে, পেয়ে গেলাম আমরা এত ঘন্টা সময় লাগে। আচ্ছা হলো। আচ্ছা এবার 72 কিমি পার আওয়ার গতিবেগে যদি সে যায়, তাহলে 72 কিমি পার আওয়ার যদি গতিবেগ হয় মানে 72 কিলোমিটার যেতে ট্রেনটির সময় লাগে 1 ঘন্টা। 72 কিলোমিটার যেতে ট্রেনটির সময় লাগছে 1 ঘন্টা। ট্রেনটি বলছে আবারও, ওই লোকটির যেতে 72 কিলোমিটার যেতে লোকটির সময় লাগে 1 ঘন্টা। লোকটি গিয়েছে কতটুকুনি, এক্স কিলোমিটার গেছে, তাহলে এক্স কিলোমিটার যেতে লোকটির কত ঘন্টা সময় লাগবে, এখান থেকে পেয়ে যাব কত ঘন্টা সময় লাগবে। আচ্ছা তাহলে প্রথমে 84 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যেতে কত সময় লাগবে, হ্যাঁ, x/84 ঘন্টা সময় লাগবে। আর 72 কিমি পার আওয়ার গতিবেগে যেতে সময় লাগবে কত, x/72 ঘন্টা। নর্মালি বোঝা যাচ্ছে এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড়, নর্মালি বোঝা যাচ্ছে, যেহেতু এটা এভাবেও বলা যেতে পারে 72 কিমি পার আওয়ার গতিবেগে যেহেতু ট্রেনটা গিয়েছে, তাহলে নিশ্চিত এটাকে বেশি পথ যেতে হবে, তার মানে এটা বড়, এই সময়টা বেশি, কার থেকে, x/84। 84 কিমি পার আওয়ার গতিবেগে যদি যে দূরত্ব যাবে, যে সময় লাগবে 72 কম, তার থেকে কম গতিতে যদি যায় বেশি সময় লাগবে, তাহলে নিশ্চিত এটা বড় আর এটা ছোট। তাহলে এই দুটোর মধ্যে কোনটা বড়, x/72 বড়, কোনটা ছোট, x/84। তাহলে কি বলছে, এই দুটোর মধ্যে গ্যাপ কত বের করলাম এখনই, 1 মিনিট আগে যাচ্ছে আর 3 মিনিট পরে যাচ্ছে, মানে এই দুটোর মধ্যে গ্যাপ কত, 4 মিনিট। এই দুটোর মধ্যে গ্যাপ, এটা যেতে সময় লাগে এত ঘন্টা, আর 72 কিমি পার আওয়ার গতিবেগে যেতে সময় লাগে এত ঘন্টা, এই দুটোর মধ্যে গ্যাপ কত বেরোবে, একটা ঘন্টা দিয়ে বেরোবে, কিন্তু আমরা এটা কি বেরোলাম, মিনিট দিয়ে, তাহলে মিনিটটাকে আগে ঘন্টায় নিয়ে যেতে হবে। 60 মিনিট মানে 1 ঘন্টা, 4 মিনিট মানে কত ঘন্টা, 4 15 60, 1/15 ঘন্টা। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ হচ্ছে 1/15 ঘন্টা, এটাই হচ্ছে শর্ত। 72 আর 84 লসাগু করলে কত হবে, 72 আর 84 যদি লসাগু করি তাহলে হবে 504, 7 দুগুণে 14, 4 হাতে 7 7 দিয়ে চলে 7x,
আর 424 হাতে 6 6 দিয়ে দিলে 504 6x = 1/15। 7x থেকে 6x বাদ দিলে শুধু x বাই 504 = 1/15। হ্যাঁ, x সমান কত হবে? x সমান 504 কোনাকুনি গুণ করলাম বাই 15। 3 দিয়ে যদি দিই 3 5 15, 5 আছে 9 যেহেতু, তাহলে 3 দিয়ে যাবে। আচ্ছা, 3 1 3 20, 3 6 18, 24, 4 3 8 24, 3 8 24। 5 দিয়ে যদি ভাগ করি কত হবে? 5 দিয়ে কাটাকুটি যাবে না, লাস্টে যেহেতু 5 নেই বা শূন্য নেই। 5 দিয়ে যদি ভাগ করি 3 5 15, 18, 3 5 15, 60, 5 6 3 5 15, 30, 5 6 30, 33.6 কী বের করলাম? এক্স এর মান বের করলাম 33.6 কিলোমিটার। তাহলে অফিস থেকে বাড়ির দূরত্ব কত? 33.6 কিলোমিটার। অফিস থেকে বাড়ির দূরত্ব হচ্ছে 33.6 কিলোমিটার। অফিস থেকে বাড়ির দূরত্ব 33.6 কিলোমিটার। ও, এটা আর একটা পদ্ধতিতেও কিন্তু করতে পারি। কীভাবে করব? যদি করি, প্রথমত 84 কিলোমিটার পার আওয়ার গতিবেগে ট্রেনটি চলছিল। ট্রেনটা না, মানুষটা। এতে যদি যায় 1 মিনিট আগে পৌঁছে যাচ্ছিল, 1 মিনিট আগে যায়, 1 মিনিট আগে, এদিকে যে টাইমটা তার 1 মিনিট আগে। আর 72 কিমি পার আওয়ার গতিবেগে যে যায়, যদি যে টাইমটা অরিজিনাল লাগে তার থেকে 3 মিনিট দেরি, মানে টোটালটার মধ্যে দূরত্ব কত, গ্যাপ কত? 4 মিনিটের গ্যাপ লাগবে। ক্লিয়ার হলো? 84 কিমি পার আওয়ার আর একটা 72 কিমি পার আওয়ার। এবার আমরা জানি যে 84 কিলোমিটার আওয়ার গতিবেগেই যাক আর 72 কিলোমিটারই যাক আর 100 কিলোমিটারই যাক, দুটোকে একই দূরত্ব যেতে হবে। দুটোকে একই দূরত্ব যেহেতু যেতে হবে, তাই এদের লসাগু বের করতে পারি। দুটোকে একই কাজ করতে হবে, যে যতটুকুনি যাক না কেন এর একই দূরত্ব যেতে হবে। আমরা এর আগে দেখলাম যে 84 আর 72 লসাগু 504। এর আগেও আমি দেখেছি এটা 504, সেজন্য তাড়াতাড়ি হয়ে গেল 504। তাহলে 84 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যদি 504 কিলোমিটার যেতে হয়, তাহলে কত সময় লাগবে? এর 4 6 6 ঘন্টা সময় লাগবে। 84 কিমি পার আওয়ার গতিবেগে যদি মানুষটা 404 কিলোমিটার যায়, তাহলে তার সময় লাগবে 6 ঘন্টা। আর 72 কিমি পার আওয়ার গতিবেগে যদি যায়, তাহলে তার সময় লাগবে 7 2 14, 7 ঘন্টা। তাহলে তার সময় লাগবে 7 ঘন্টা আর তার সময় লাগবে 4 ঘন্টা। তাহলে অরিজিনাল টাইম যা হবে, অরিজিনাল টাইম কত আমরা জানি না। হ্যাঁ, 84 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যদি যায়, তাহলে সে 6 ঘন্টায় যাবে। 6 ঘন্টা যাবে এখান থেকে শুরু করে 6, মানে মনে করি প্রথমে তো যাচ্ছিল, এটা অরিজিনাল টাইম, এটা 1 মিনিট আগে এখানে আসছে আর 3 মিনিট, 1 মিনিট আগে এখানে আসছে আর 3 মিনিট পরে যাচ্ছে 72 কিলোমিটার। 6 ঘন্টা যদি সময় লাগে, 1 2 3 4 5 6, মনে করি এখানে 6, এখানে আসলো 6 ঘন্টা সময় লাগলো। আর এখানে যেতে কত সময় লাগলো? 7 ঘন্টা সময় লাগলো। এই দুটোর মধ্যে আমরা বলছি এটা 6 ঘন্টা আর এটা হচ্ছে 7 ঘন্টা, কিন্তু এরা বলছে, তার মানে এই দুটোর মধ্যে গ্যাপ কত? 1 ঘন্টার গ্যাপ। আমরা বলছি এটা 1 ঘন্টার গ্যাপ, কিন্তু অরিজিনালি বইয়ে বলে দিয়েছে কি না, এটা 1 ঘন্টার গ্যাপ না, এটা 4 মিনিটের গ্যাপ। এটা ক মিনিটের গ্যাপ? 4 মিনিটের গ্যাপ। মানে আমাদের কাছে যেটা 1 ঘন্টা, সেটা ওদের কাছে 4 মিনিট। প্রথমতই আমাদের কাছে যেটা 1 ঘন্টা, ওদের কাছে সেটা 4 মিনিট। তাহলে আমাদের কাছে যেটা 504, ওদের কাছে সেটা কত বের করতে পারবো? প্রথমত যেহেতু এটা একটা ঘন্টা একটা মিনিট আছে, তাহলে প্রথমে এটা 60 ঘন্টা করে নেবো, 60 মিনিট করে দেবো। 1 ঘন্টা মানে 60 মিনিট। আমাদের কাছে যেটা 60 মিনিট, সেটা ওদের কাছে 4 মিনিট। আমাদের কাছে যেটা 1 মিনিট বাদ দিলাম, আমাদের কাছে যেটা 1, ওদের কাছে সেটা কত? 4/60। কিন্তু আমরা কত ধরে নিয়েছি? অফিস থেকে বাড়ির দূরত্ব 504 কিলোমিটার। আমাদের কাছে যেটা 504, ওদের কাছে কত? 4/60 ইন্টু 504, 4 15 60, 3 দিয়ে যদি কাটি 3 5 15, 3 16 48, 2 50 24, 3 8 24, 168/5 কাটাকুটি করলে 3 5 15, 18, 3 5 15, 30, 5 6 30, 33.60 কিলোমিটার। অফিস থেকে বাড়ির দূরত্ব কত? 33.60 কিলোমিটার। আমাদের কাছে যেটা 504 কিলোমিটার হয়েছিল, অরিজিনালি তাদের কাছে 33.60 কিলোমিটার। এতেও বেরিয়েছিল কিন্তু 33.60 কিলোমিটার।
এবার এটা যোগ করতে বলেছে, মানে কত হবে বলেছে। দশমিকের ক্ষেত্রে দশমিককে প্রথমে ফিক্সড রাখতে হবে। মনে করি 1.5 এই দশমিক ফিক্সড হয়ে গেল, দশমিক এখান থেকে আর সরবে না। পরেরটা 1.505, পয়েন্ট আগে বসিয়ে দিলাম। এবার যেখানে যা আছে বসিয়ে দিই 1.505, এখানে একটা দুটো শূন্য বসিয়ে নিই, হলো। আচ্ছা, তারপরে 1.055 1.055 হলো। তারপরে 1.5505 1.5505, তাহলে একটা করে জিরো সবার বসিয়ে নিই। এবার এদের সবার মাঝখানে যোগ, তাই যোগ করি। 5 5 5 10 শূন্য, হাত থাকলো 1, 5 5 10 আর 1 11 1, হাত থাকলো 1, 3 5 15 আর 1 16 6, হাতে থাকলো 1, 1 2 3 4 আর 1 5, 5.6105, এটাই হচ্ছে 112 গসাগু কত হবে? বলছে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, আর লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। 112 আর 84 গসাগু যদি বের করি, তাহলে লাস্টে 12 মানে 4 দিয়ে যাবে, এটাও 4 দিয়ে যাবে। 4 দিয়ে দিই, 4 দুগুণে 8, আর 3 11 32, 4 8 32, 4 দুগুণে 8, 4 1 4, 7 দিয়ে যদি দিই 4 7 28, 7 দিয়ে যদি দিই 4 7 28 আর 3 7 21, আর যাচ্ছে না, তাহলে গসাগু হবে এই দুটোর গুণ 4 × 7। যদি লসাগু বলতো তাহলে কি হতো 4 × 7, বাকি যেগুলো পড়ে রয়েছে সেগুলো 4 × 3, এটা হচ্ছে লসাগু আর এটা হচ্ছে গসাগু। তাহলে গসাগু কত বেরোলো? 4 7 28 হচ্ছে গসাগু বেরোলো। আর লসাগু কত হবে? 4 7 28কে আবার 3 4 12 দিয়ে গুণ, 28কে আবার যদি 12 দিয়ে গুণ হয় 56 আর 28, 6 8 5 13 3 3 336। দুটি সংখ্যা 5:4 হিসেবে রয়েছে, তাহলে প্রথম সংখ্যা দুটি সংখ্যা কী অনুপাতে রয়েছে? 5:4। তাহলে মনে করে নিই, যেহেতু 5:4 রয়েছে, মনে করি প্রথম সংখ্যা কত? 5x, আর দ্বিতীয় সংখ্যা মনে করে নিই 4x। দুটোর আগে একটা করে x নিয়ে নিলাম। যখন 3 এবং 4 যথাক্রমে সেই দুটি সংখ্যা থেকে বিয়োগ করা হয়েছে, তার মানে এখান থেকে বিয়োগ করা হয়েছে কত? 5x থেকে বিয়োগ করা হয়েছে 3, আর 4x থেকে বিয়োগ করা হয়েছে 4, মানে এইটা এসে দাঁড়ালো 5x - 3 4x - 3 থেকে বিয়োগ করা হয়, তাদের অনুপাত 4:3 হয়। এদের অনুপাত যদি এখন করি তাহলে কি হবে? 4:3 হবে। তাহলে অনুপাত যদি করি তাহলে ওরা বলে দিয়েছে 5x - 3 অনুপাত 4x - 3 যদি করি তাহলে কত এসে দাঁড়াবে? 4:3 হবে। তাহলে মূল সংখ্যা দুটির যোগফল কত? মূল সংখ্যা আগে বের করি, তারপরে তাদের যোগফল বের করব। অনুপাত চিহ্ন মানে y, 5x - 3 / 4x - 3 = 4/3। কোনাকুনি যদি গুণ করি, 3 দিয়ে দিই, 3 5 15x - 3 3 9, 4 দিয়ে দিই, 4 4 16x - 3 4 12। এই এক্সটা যদি এদিকে আসে প্লাস এক্স, এদিকে এসে হয়ে গেল -x -16x, আর -9 এদিকে গেলে হবে +9 এই 15x থেকে 16x থেকে 15x বাদ দিলে -x, যেহেতু 16 বড়, 16-র আগে মাইনাস চিহ্ন তাই মাইনাস হলো। 12 থেকে 9 বাদ দিলে 9 আর 3 12, -3, মাইনাস কেটে গেলে x এর মান কত হলো? তাহলে 3। তাহলে প্রথম সংখ্যা কত পাবো? x এর জায়গায় 3 বসিয়ে দিই। প্রথম সংখ্যা কত পাবো? তাহলে 5 × 3, 3 5 15। আর দ্বিতীয় সংখ্যা 4x এর জায়গায় 3 বসিয়ে দিই, 3 4 12। প্রথম সংখ্যা পেলাম 15, দ্বিতীয় সংখ্যা পেলাম 12। কী বলেছে? সংখ্যা দুটির যোগফল। একটা সংখ্যা 15 আর একটা সংখ্যা 12, তার মানে 27 হচ্ছে তাদের যোগফল। আরেকটাই অঙ্ক আছে, 3/7 এবং একটি ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? বলেই দিয়েছে ক্ষুদ্রতম সংখ্যা, 3 7 থেকে একটা ক্ষুদ্রতম সংখ্যা। মনে করে নিই একটা ক্ষুদ্রতম সংখ্যা x, সবসময় বড় থেকে আমরা ছোট বাদ দিই, তাহলে 3/7 থেকে যদি x বাদ দিই তাহলে এদের পার্থক্য মানে দুটোর মধ্যে গ্যাপ। 3/7 থেকে x এর গ্যাপ কত বলেছে? 1/6। যদি 1/6 হয় তাহলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত বের করতে হবে। 3/7 - x থেকে 3/7
থেকে মাইনাস এক্স বাদ দিলে 1/6 হয়ে যায় বলেছে। তাহলে অপর সংখ্যাটি মানে এক্সের মান কত বের করতে হবে। 3/7 এর আগে প্লাস চিহ্ন আছে, একে ওদিকে নিয়ে যায়, তাহলে মাইনাস এক্স 1/6 3/7 প্লাস 3/7 এদিকে আসলে মাইনাস 3/7। লসাগু 6 সাথে লসাগু কত হবে, 6 সাথে 42। এখানে নেই কত 7 নেই, এখানে নেই কত 6 নেই, সেটা দিয়ে 3কে গুণ 3 6 18 মাইনাস এক্স ইকুয়াল টু 18 থেকে 7 বাদ দিলে মাইনাস 11/42। মাইনাস মাইনাস কেটে গেল, এটা আর কাটাকুটি 11 দুগুণে কাটা যাবে না, তাহলে 11/42। ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 11/42। অঙ্কটা হয়ে গেল।